আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইফ একাডেমি। আজকে আমরা ভোকেশনাল ক্লাস 10-এর রসায়নের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলত পর্যায় সারণী। আমরা আজকের ক্লাসে জানব যে পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে, পর্যায় সারণীটার শুরুটা কোথায়, কে পর্যায় সারণী সম্পর্কে প্রথম আলোচনা করছে এবং এই পর্যায় সারণী আসলে কী, সেটা নিয়েই আজকে আমাদের এই ক্লাস। তো চলো আমরা শুরু করি। আমরা বইয়ের একদম প্রথম পেজে, এমনকি কয়েক জায়গায় এই যে এই চার্টটা আমরা দেখি, মূলত এটাই হচ্ছে পর্যায় সারণী। এই চার্টটাতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বিভিন্ন ধরনের মৌল আছে, যেখানে আমরা কালারগুলো একই রকম দেখতে পাচ্ছি। এগুলো মূলত একই রকমের বৈশিষ্ট্যের মৌল, যেমন এই যে এইগুলা একই রকম, আবার এখানে হলুদ কালার একই রকম, সবুজ কালার এটা হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ, তো আলাদা আলাদা কালার দ্বারা আমরা প্রকাশ করতেছি, এদের বৈশিষ্ট্য আসলে সেম। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এরকম বিষয়গুলো। তো এগুলা আসলে কেন করা হইলো এবং এই মৌলটা আসলে এখানেই কেন হইলো, এটা কেন অন্য জায়গায় হইল না, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা এই অধ্যায়ে আলোচনা করব এবং মৌলের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়েও আমরা কথা বলবো। তো আজকে আমরা একেবারে ইতিহাস সম্পর্কে কথা বলবো, যে পর্যায় সারণীটা মূলত আসছে কীভাবে এবং কারা কারা এর পেছনে আছে, কোন কোন বিজ্ঞানী, এগুলোই আমরা আজকের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। পর্যায় সারণীর যে সংজ্ঞাটা আমরা বলতে পারি, এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তাহলে 118টা মৌলিক পদার্থকে নিয়ে আমরা এদের পর্যায়ক্রম অনুসারে যে সারণীতে স্থান দেওয়া হয়েছে, সেটাই মূলত পর্যায় সারণী। আমরা এইভাবে এটা বলতে পারি যে পর্যায় সারণী এটা কী বলে। তো একেবারে পর্যায় সারণী মানেই হচ্ছে মৌলগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার যে কৌশল আসলে। তো সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাভোইশিয়ে নামক একজন বিজ্ঞানী ছিলেন। উনি কিছু মৌল আবিষ্কার করছিল, এর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি ছিল। তো উনি এই মৌলগুলোকে দুইটা ভাগে ভাগ করছে সর্বপ্রথম, সেটা হচ্ছে ধাতু এবং অধাতু, 1789 সালে। যেখানে কিছু মৌলগুলোকে তিনি অধাতু বলেন, এই মৌলগুলোকে অধাতু, এবং এটা ধাতু, আবার এটা হচ্ছে অধাতু। তো এই মৌলগুলোকে নিয়ে উনি একটা চার্ট বানায় ধাতু এবং অধাতুর। তো এটা হচ্ছে প্রথম ক্লাসিফিকেশন বা প্রথমবার শ্রেণী বিভাগ করা হয় মৌলদেরকে, এটা আমরা জানলাম। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবেরানার লক্ষ্য করেন যে 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। 3টি করে মৌলিক পদার্থ, তাহলে এই 3টি মৌলিক পদার্থ আসলে কারা, যাদের ধর্ম একই রকম? উনি খেয়াল করে দেখলেন যে পারমাণবিক ভর অনুযায়ী আমরা যদি সেগুলোকে সাজাই, পারমাণবিক ভর অনুসারে যদি সাজাই, তবে দেখা যায় যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলে অর্ধেক বা তার কাছাকাছি। মানে উনি 3টা মৌল নিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা যে সাজাইছে, এটা কিসের উপর ভিত্তি করে সাজাইছে? ভরের উপর ভিত্তি করে সাজাইছে। তো পরে উনি দেখলো যে 2-এর যে ভর, মানে 2 নম্বর মৌলের যে ভর, সেটা হচ্ছে 1 আর 3 নম্বরের গড়ের অর্ধেক, মানে 1 ও 3 নম্বরের গড়, এই গড়ের সমান। তাহলে 1 এবং 3-এর ভরের যদি আমরা গড় করি, তখন দেখা যাবে যে 2-এর ভর আমরা পেয়ে গেছি। তো এই 3টার মধ্যে এই সম্পর্কটা আমরা পাইলাম যে এদের ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। তো এই মৌলগুলোকে বলা হয় ত্রয়ী মৌল। ঠিক আছে, ত্রয়ী মৌল কেন? কারণ এখানে 3টা মৌল আছে এবং এদের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। এটাকে বলা হয় ডোবেরানের ত্রয়ী সূত্র। তো উনি সর্বপ্রথম যে ত্রয়ী মৌল 3টা আবিষ্কার করেন, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আমরা বর্তমানে দেখতে পাই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অ্যাকচুয়ালি একই চার্টে অবস্থান করতেছে। এই যে আমরা যদি একটু খেয়াল করি, এই যেটা হচ্ছে ক্লোরিন, এটা ব্রোমিন, এটা আয়োডিন। ঠিক আছে, তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে বৈশিষ্ট্য অবশ্যই সিমিলার হবে। তো এইটাই সর্বপ্রথম আবিষ্কার করছে ত্রয়ী মৌল হিসেবে আমাদের কে? ডোবেরানার, বিজ্ঞানী ডোবেরানার। ঠিক আছে, এই যে, তো এটা সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অষ্টক তত্ত্ব। আচ্ছা,
তো অষ্টক তত্ত্ব কি আমরা দেখি। অষ্টক তত্ত্ব জন নিউল্যান্ড নামক একজন বিজ্ঞানী ছিলেন, উনি এটা প্রদান করেন। তো তিনি বলেন, এই যে এটা হচ্ছে জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। তিনি বলেন আমরা যদি মৌলগুলোকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজাই, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। কোনো একটা মৌলকে তুমি পারমাণবিক ভর অনুসারে সাজাইছো, তাহলে প্রত্যেক 8তম মৌলের সাথে যে কোনো একটা মৌলের সাথে তার 8তম মৌলের, মানে তুমি যদি এটা 1 নম্বর মৌল ধরো, তো এইভাবে তুমি 8 নম্বর যে মৌলটা পাবা তার মধ্যে দেখা যাবে যে একটা সিমিলারিটি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে অষ্টক তত্ত্ব। আচ্ছা, তো এই পর্যন্ত যে পড়াগুলো পড়লাম এগুলো খুবই অনেক আগের। তুমি যদি দেখো 1789 সালে ছিল একটা, 1829 সালে ছিল একটা, 1864 সালে ছিল একটা। এই পর্যন্ত বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়েছে, কিন্তু কেউ পর্যায় সারণীতে রূপ প্রদান করে নাই বা পর্যায় সারণী আকারে মৌলগুলোকে শ্রেণীবিভাগ করে নাই। সর্বপ্রথম যে বিজ্ঞানী এটা করলেন ওনার নাম হচ্ছে মেন্ডেলিভ। তো মেন্ডেলিভ কী করছেন সেটা যদি আমরা খেয়াল করি, এই জন্য ওনাকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে কে? মেন্ডেলিভ। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তো উনি যেটা বললো সর্বপ্রথম এই মৌলগুলার শ্রেণীবিভাগ নিয়ে, সেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। একে মেন্ডেলিভের পর্যায় সূত্র বলে। উনি এই সূত্রটা প্রদান করার পরে মোটামুটি বেশিরভাগ মৌলগুলাই এই সূত্রটাকে সমর্থন করতেছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। এর মধ্যে আমরা যদি একটু দেখি যে তোমার আর্গনের ভর হচ্ছে তোমার 40, আর পটাশিয়াম যেটা এটার ভর হচ্ছে কত? 39। তাহলে তুমি যদি সিরিয়ালি যাও কে আগে আসবে এই সূত্র অনুযায়ী আসবে হচ্ছে ভর যার আগে সে আগে। তার মানে প্রথমে আসবে হচ্ছে তোমার পটাশিয়াম, তারপরে আসবে আর্গন। এইভাবে তুমি যদি সাজাইতে চাও যে পটাশিয়াম আগে আসবে আর্গন পরে আসবে, আমরা একটু খেয়াল করি, এইভাবে যদি আমরা সাজাইতে চাই তাহলে পর্যায় সারণীর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়। প্রবলেমটা কি আমরা এখানে খেয়াল করি। দেখো আমরা ভর অনুযায়ী সাজাইতে গেলে একটু আগে দেখলাম যে কে আগে আসবে, পটাশিয়াম হচ্ছে তোমার আগে আসবে আর এই আর্গনটা হচ্ছে পরে যাবে। তার মানে তুমি দেখো এখানে লিখতে হয়তো কি আমাদের পটাশিয়াম, আর এই জায়গাটাতে লিখতে হয়তো কি আর্গন। তো এটা একটা কি অসুবিধার সৃষ্টি করতো না? কারণ আর্গনে এখন যেখানে আছে সেখানে থাকার অর্থ কি এদের সবার সাথে একই রকম বৈশিষ্ট্য। আবার এখানে পটাশিয়াম আছে, এদের সবার সাথে একই রকম বৈশিষ্ট্য। তাহলে যদি আমি আর্গনটাকে পরে দিতাম আর পটাশিয়ামকে আগে দিতাম, এই যে অসামঞ্জস্যতা, এটা কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যেত। পারমাণবিক ভর অনুসারে সাজাইলে এই জটিলতাটা থেকে যাচ্ছিল। তো পরবর্তীতে এই জটিলতাটা উঠানোর জন্যে মেন্ডেলিভ তার পর্যায় সারণী হচ্ছে তোমার মেন্ডেলিভ পর্যায় সারণীটা সংশোধন করে। তো সংশোধন করার কারণটা কি ছিল, কিভাবে ছিল? সংশোধন করার কারণ ছিল যে উনি ভর সম্পর্কে ওনার আইডিয়া ছিল, কিন্তু পারমাণবিক সংখ্যা সম্পর্কে আইডিয়া ছিল না। তো বিজ্ঞানী হেনরি মোসলে নামক একজন বিজ্ঞানী ছিলেন, উনি ভর সম্পর্কে কথা না বলে পারমাণবিক সংখ্যা সম্পর্কে কথা বলেন। যেমন আমরা তো দেখতেছিলাম যে পটাশিয়াম ছিল হচ্ছে তোমার 39 আর আর্গন ছিল হচ্ছে 40। সেই অনুযায়ী পটাশিয়াম আগে আসবে, তারপর আর্গন আসবে। তো এই সমস্যাটা সমাধান তখনই হয় যদি এদের পারমাণবিক সংখ্যার সাথে তুলনা করা হয়। যেমন পটাশিয়াম 19, আর্গন হচ্ছে 18। এই পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করা হচ্ছে হেনরি মোসলে নামক একজন বিজ্ঞানী 1913 সালে। ঠিক আছে, তো পরবর্তীতে আমার হচ্ছে মেন্ডেলিভের যে সূত্রটা ছিল এটা সংশোধন করা হয়। উনি কি বলল তখন, এখানে যে আমরা শুরুতে দেখলাম যে ভর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে
পর্যায়ক্রমে আবর্তিত হয়, তখন উনি এটা সংশোধিত করে এই যে সূত্রতে আমরা চলে আসলাম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলের পারমাণবিক সংখ্যা, আগে ছিল কি ভর সংখ্যা, এখন বলছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী তুমি যদি এবার সাজাও, প্রথমে দেখো আর্গন আসবে, কারণ আর্গন 18, এরপরে কি আসবে পটাশিয়াম আসবে। এই যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, এই সমস্যাটা সমাধান করে ফেলছে এই হেনরি মোসলের আবিষ্কৃত পারমাণবিক সংখ্যা। তাহলে আশা করি পর্যায় সারণীর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, হিস্ট্রিটা ছিল, যে কিভাবে পর্যায় সারণী আসলো, কে কে ক্লাসিফাই করছে এবং কাকে পর্যায় সারণীর জনক বলা হয়, এই সূত্রগুলা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এই চ্যাপ্টারটার এই অংশগুলা থেকে আমাদের মূলত আসবে তোমার ক মানে জ্ঞানমূলক প্রশ্ন, এবং তোমার এই এমসিকিউ প্রশ্ন। এটা থেকে সিকিউ প্রশ্ন হবে না, সিকিউ এর যে কটা সর্বোচ্চ আসতে পারে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।